বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো বং এভরিথিংয়ের আজকের প্রতিবেদন সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা নরক এক্সপ্রেস। কণ্ঠে অর্পিতা। জলটা চেপে এলো। ঝড়ের ধাক্কায় দরজা জানলা কেঁপে কেঁপে যাচ্ছে। রাত 10টা বাজে। তখনও আমরা বসবার ঘরে বসে আড্ডা দিচ্ছি, জয়ন্ত, আমি আর সুরমা। আমি বললাম, আজ আর তোমার যাওয়া হবে না ভাই জয়ন্ত। এই নিয়ে বার সাথে অনুনয় করা হলো জয়ন্তকে। সুরমা কথায় ঝাঁজ মিশিয়ে কৈফিয়ত চাইল। বললে, আজ এই রাক্ষসে রাতে রওনা না হলে কি আপনার মহাভারত অশুদ্ধ হবে জয়ন্তবাবু? জয়ন্ত হাসতে হাসতে বললে, 2 দিনের জন্য এসে 8 দিন রয়েছি বৌদি। এরপরে যদি পোহারেন ও ধনঞ্জয় করবেন, সেটা না আপনার দিক থেকে শোভন, না আমার দিক থেকে বাঞ্ছনীয়। গম্ভীরভাবে এই কথা বলে একটা পান মুখে পুরল জয়ন্ত। তার কথা বলার ধরন দেখে আমি তো হো হো করে হেসে উঠলাম। সুরমাও জোরে না হাসলেও ঠোঁটের কোণে হাসির ঝিলিক দেখা গেল। কড়কড় করে বাজ পড়ল নিকটেই কোথাও। কিন্তু সত্যি বলো তো, এই দুর্যোগে দেরাদুন এক্সপ্রেসে চাপতে তোমার ভয় হবে না? ঈশ্বর না করুক যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়। এটাই ছিল আমার তুনের শেষ বাণ। ট্রেন দুর্ঘটনার ভয়ে যদি ও নিরস্ত না হয়, তবে আর উপায় কি? বন্ধু বই, আর তো কিছু নয় যে জোর করে বলবো হবে না যাওয়া। বন্ধু মাত্র। তাও মাঝে কয়েক বৎসর কোনো খোঁজই রাখিনি। হঠাৎ সেদিন একটা চিঠি এসে হাজির। কে জানে কোথা থেকে আমার ঠিকানা জোগাড় করেছে। আমায় লিখেছে, তোর জঙ্গলে 2 দিন যাব, পরশু রওনা। আমার জঙ্গলই বটে। ফরেস্ট অফিসার আমি যে বাংলোতে থাকি, তা থেকে স্টেশন অন্তত 8 মাইল। পাকা রাস্তা, কিন্তু নিরাপদ নয়। রাত্রে বুনো হাতি চলাচল করে, আর সাপের তো ইয়ত্তা নেই। এসে প্রথম দিনই জয়ন্তর উৎফুল্ল যেন ধরে না। সে বললে, বাস করতে হয় তো এরকম জায়গাতেই, একেবারে আইডিয়াল নিভৃত নিবাস। বেশ আছো তোমরা, তাই না কপত কপতি? তারপর বলে, দেরাদুন এক্সপ্রেসে ভয়? আমার কথা শুনে ঠোঁট বেঁকিয়ে উত্তর দিল জয়ন্ত হাসতে হাসতে, জানো কি, নরক এক্সপ্রেস থেকে বেঁচে ফিরে এসেছি। পৃথিবীর কোনো ট্রেনের কোনো অ্যাক্সিডেন্টই আমার কিছু করতে পারবে না ভাই। আমি আর সুরমা দুজনে একসঙ্গে প্রশ্ন করে উঠলাম, নরক এক্সপ্রেস? হাই তুলে দুহাতে একসঙ্গে তুড়ি দিল জয়ন্ত। বলে, যা, কথাটা বলেই ফেললাম। এটা আমার একটা ব্যারামে দাঁড়ালো দেখছি। যেখানেই যাই ওই ছাই নরক এক্সপ্রেসের কথা না বলে পারি নে। এটা আমার অবচেতনের অহমিকা, একে আমাকে দমন করতেই হবে। আমিও চেপে ধরলাম, বললাম, দমন করতে হয় পরে করো, এখন ব্যাপারটা কি খোলসা করে বলো তো। জয়ন্ত হাত ঘড়িতে সময় দেখল, 10টা 22। দেরাদুন এক্সপ্রেস 11টা 50-এ, হাতে 1.5 ঘন্টা। 8 মাইল যেতে এই ঝড় বৃষ্টির দরুন সময় লাগবে কম করে 8 ঘন্টা। তার বেশি কিছুতেই লাগতে পারে না। 1 ঘন্টা হাতে আছে। সে বললে, যাই, এক কাজই করি, যাওয়ার আগে তোদের নরক এক্সপ্রেসের গল্পটা শুনিয়েই যাই। আমাদের এই গল্পগুলো যদি আপনাদের শুনতে ভালো লাগে, আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং গল্পগুলোকে লাইক শেয়ার করুন। ধন্যবাদ। বছর 3 হলো লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম, যেমন চিরদিন বেড়াই আর কি, ওই মধ্য ভারতের ওই দিকটায়। হঠাৎ একদিন বিকেলবেলা একটা ছোট্ট স্টেশন প্রথম নজরেই বড় ভালো লেগে গেল জানিস। দূরে দূরে নীল পাহাড়, স্টেশনের লাল ঘরগুলি অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল তাদের ছায়ায়। আম গাছে কোকিল ডাকছে, মাঠে হরিণ ছুটছে।
ভালো যখন লাগলো সঙ্গে সঙ্গে নেমে পড়লাম। আর কি জানি নেমে পড়তেই স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিল। আমি ধীরে ধীরে এগিয়ে চললাম ওয়েটিং রুমের দিকে। ব্যাগটা বিছানাটা কারো জিম্মায় রেখে একটু বেড়াবো এই ভেবে। দেখলাম স্টেশনের নাম বুলন্দশহর। বুলন্দশহর নামটা শুনে কেমন যেন মনে পড়েও পড়ে না। ওই নামের সঙ্গে জড়ানো কি যেন একটা কাহিনী আছে। রবিবাবুর গল্পে এক বুলন্দশহরের কথা পড়েছি, কিন্তু এ তো সেটা নয়। তবে কি সেটা? এভাবেই মনের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্ল্যাটফর্ম থেকে নেমে মাঠে পড়েছি। মাঠ পেরিয়ে ঢুকে পড়েছি বনে। রেল লাইন আমার পাশেই চলছে। বন তখনও অর্ধেক পেরুতে পারিনি। একটি নদীর ধারে এসে পড়লাম। সরু নদী, কিন্তু গভীর খুব। এখন গরমের দিনে জল বেশি নেই, মাঝে মাঝে চড়াও বেরিয়েছে। কিন্তু বর্ষার দিনে এই নদীতে যে অনেক জল থাকে তা দেখলেই বোঝা যায়। ওই নদীর ওপর মজবুত কংক্রিটের পুল, তারই ওপর দিয়ে চলে গিয়েছে রেল লাইন। কিন্তু বাই ওটা কি? আর একটা পুল না, একটা কাঠের পুল, মাঝখান থেকে ভাঙা। অর্থাৎ হাত 10-12 জায়গা না আছে কাঠ, না আছে লোহা, না আছে থাম, না আছে লাইন। বেশ বোঝা যায় ওটি নদীর আদি পুল। এককালে ওই পুল দিয়েই রেল লাইন নদী পার হতো। যা এতক্ষণ কিছুতেই মনে পড়ছিল না, তা চট করে মনে পড়ে গেল। বুলন্দশহর এই সেই শহর যেখানে 3 বছর আগে নদীর ওপরেই একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। এক দুর্যোগে রাত্রে ওই কাঠের পুলটা ভেঙে গোটা একখানা ট্রেন পড়ে গিয়েছিল নদীর জলে। একটি প্রাণীও বাঁচেনি। বটে, এই তাহলে সেই শহর। মনে মনে কত কিছু যেন চিন্তা করলাম। একটা গোটা ট্রেনের সমস্ত যাত্রী সম্মুখের ওই জায়গাটাতে জলে ডুবে মরেছিল। জলে ডোবা রেলগাড়ির কামরায় বন্ধ হয়ে তারা নিচে পড়ে গিয়েছিল, ঠিক খাঁচায় বন্ধ ইঁদুর যেভাবে জলে ডুবে মরে সেইভাবে। মনে পড়ে আমার কল্পনাতে শিউরে শিউরে উঠলাম আমি। হঠাৎ খেয়াল হলো সন্ধ্যা হয়ে এসেছে। পূব আকাশে ওই জ্যোৎস্না চিকচিক করছে। মস্ত বড় চাঁদ। দ্বাদশী বা ত্রয়োদশী তিথি হবে বোধ হয়। রাত্রে বেড়ানোর অভ্যাস আমার আছে। বাঘ ভাল্লুককে বড় একটা কেয়ার করি না, তবু আজ এই পাহাড়ে নদীর ভাঙা পুলের কাছে ভর সন্ধ্যাবেলা দাঁড়িয়ে কেমন যেন গাটা ছমছম করে উঠল। জানা জিনিসের চাইতে অজানার ভয় আমাদের হাড়ে মজ্জায় অনেক বেশি নিবিড় করে মেশানো। আমি তাড়াতাড়ি স্টেশনের দিকে পা বাড়ালাম। ছোট্ট জায়গা, বাজার দোকান নেই বললেই হয়। এক ভাজাওয়ালার দোকানে ডাল রুটির ব্যবস্থা করতেই 2 ঘন্টা কেটে গেল। তারপর ফিরে এলাম প্ল্যাটফর্মে। স্টেশন মাস্টারকে টিকিটখানা দেখানোর দরকার ছিল। মাঝপথে নেমে পড়েছি। এই টিকিটেই কি বাকিটুকু পাড়ি দেব, না নূতন করে কাটব? টিকিটটা দেখাতেই স্টেশন মাস্টার এক গাল হেসে বললে, বেশ চলবে, আপনি এই টিকিটেই আবার যাত্রা করতে পারেন। লোকটিকে মিশুক অমায়িক বলেই ধারণা হলো। আমার হাতে কাজ নেই তো বটেই, তারও কিছু আছে বলে মনে হলো না। অনাহুত একটা টুল অধিকার করে গল্প শুরু করলাম। বেশ জায়গাটি আপনাদের, তাই না? স্টেশন মাস্টার বললেন, তা যা বলেছেন, জায়গাটি এমনিতে বেশ, তবে বাঘ ভাল্লুক আছে। আর আর বলেই থেমে গেল ভদ্রলোক। আমি বললাম, আর কি? কি যেন বলতে বলতে থেমে গেলেন বোধ হচ্ছে। সে বললে, না না, ও কিছু নয়। ওই বছর 3 আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, শুনে থাকবেন। লোকের মাথায় পোকা আছে জানেন তো? স্টেশন মাস্টার বললেন, ভূত থাক না থাক, লোকে ভূতের গল্প করতে বেশ ভালোবাসে।
হঠাৎ একটা মালগাড়ি এসে পড়ল। স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেলেন ঘর থেকে। ভূতও আছে তাহলে এই ছোট্ট জায়গাতে, থাকবে বই কি। শত শত লোকে পাইকারি হারে একসাথে মারা গেছে। বেরিয়ে ভাজাওয়ালার দোকানে হাজির হলাম। ডাল রুটি সে পাকিয়ে ফেলেছে, আমিও চোখ কান বুজে খেয়ে ফেললাম। ওয়েটিং রুমে ফিরে এসে একটা বেঞ্চে অধিকার করলাম। শতরঞ্চি পেতে কম্বল মাথায় দিয়ে শুয়েও পড়লাম আরাম করেই। রাত 1টায় আমার ট্রেন। ঘুম যদি ঠিক সময়ে ভাঙে ধরবো, না হলেও চিন্তা নেই, কাল সকালে যে ট্রেন পাবো তাতেই উঠব। রাত 1টায় গাড়ি আমায় ধরতেই হবে এমন কোনো মাথার দিব্যি আমার নেই। দেহ বড়ই ক্লান্ত ছিল, তাই হঠাৎ করে ঘুমও এসে গেল। তার মধ্যে হঠাৎ ঘুম ভেঙে এটা ওটা চিন্তাও করতে লাগলাম। কলকাতার মেসে এক বামুন ঠাকুর ছিল, সে অরহরকা ডাল খুব চমৎকার রাঁধত। আজকে এই ভাজাওয়ালার ডাল তার কাছে কিছুই না। মেসের সে বামুন ঠাকুর দাঙ্গার সময় খুন হয়। ভূত হয়ে সে সারা রাত রান্নাঘরে হাঁড়ি করা ঘটঘট করত। ট্রেন ভর্তি যে লোকগুলো 3 বছর আগে এখানে নদীর জলে ডুবে মরেছে, তাদের মধ্যে মেসের ঠাকুর কেউ ছিল কি না কে বলবে। কিন্তু এত লোক ওয়েটিং রুমে ঢুকলো কেন? কখনই বা ঢুকলো? একটু বোধ হয় ত্রন্দ্রা এসেছিল। এরই মধ্যে ঘর যেন গিজগিজ করছে লোকে। চুপি চুপি ঘুরে ফিরে বেড়াচ্ছে, ফিসফাস করে কথা বলছে। এরা কোন ট্রেনে যাবে? রাত 1টার ট্রেন। এইসব ঘুমিয়ে ঘুমিয়েই ভাবছি। চোখ মেলে লোকগুলোর দিকে চেয়ে দেখবার উৎসাহ হলো না। চৈতন্য হারিয়ে ফেললাম ঘুমের কোলে। কে জানতো এ ঘুম আমার কাল ঘুম। কতক্ষণ এই কাল ঘুমে অজ্ঞান হয়েছিলাম জানি না। হঠাৎ ঘুম ভাঙল একটা অস্পষ্ট কোলাহলে। ঘর ভরা লোক দুদ্দার ছুটে চলেছে ট্রেনে উঠবার জন্য। উঠে বসে বাইরের দিকে তাকিয়ে দেখি, হ্যাঁ তাই তো, গাড়ি এসে গিয়েছে, দাঁড়িয়েও আছে প্ল্যাটফর্মের পাশে। উফ, খুব সময় মতো ঘুমটা আমার ভাঙল দেখছি। এই ভাবতে ভাবতেই তাড়াতাড়ি বিছানা গুটিয়ে বগলে তুললাম। ব্যাগটা হাতে নিয়েই ছুটলাম ট্রেনে উঠতে। চোখের সামনে যে কামরা দেখলাম উঠে পড়লাম। আলোয় আলো সারা গাড়ি, জানালায় অগণিত লোকের মাথা, হাঁক ডাক। কেউ চাওয়ালাকে ডাকছে, কেউ চাইছে গরম দুধ, কেউ বা দেশলাই বিড়ি। গাড়িতে উঠে বসে খোলা জানলায় একটা সিটও পেয়ে গেলাম। হঠাৎ বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। কেন কে জানে, হয়তো কোনো কারণ আছে। প্ল্যাটফর্মটা, স্টেশন ঘরটা জনপ্রাণী শূন্য। একটা আলো পর্যন্ত কোথাও দেখতে পেলাম না। গাড়িতে কামরার আলোর ঝলক দিচ্ছিল, তাই আগে লক্ষ্য করিনি স্টেশনের আলোর অভাব। মনে মনে ভাবলাম, এটা কীরকম? দূরপাল্লার একটা এক্সপ্রেস ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়েছে, স্টেশনে আলো নেই, মানুষ নেই। ট্রেন স্টেশনে এসে ঢুকলো কি করে? সিগন্যাল না পেলে এখন ট্রেন ছাড়বেই বা কী করে? স্টেশন মাস্টারকে তো কোথাও দেখছি না, তার ঘরটাও তো বন্ধ। কিন্তু গাড়ি ছাড়লো ঠিকই। কেউ ঘন্টা বাজালো না, কেউ নিশান দেখালো না, তবু ছাড়লো গাড়ি। ঘটাংঘট ঘটাংঘট শব্দে দুলতে দুলতে স্টেশনের এলাকা ছেড়ে বেরিয়ে পড়ল। হাতঘড়ির দিকে দৈবাত চোখটা পড়েছিল। চমকে উঠলাম। রাত মোটে 12টা। আমার এক্সপ্রেস গাড়ি তো রাত 1টায়। তবে এ কোন ট্রেন? যা, কোথায় গিয়ে পড়বো এবার কে জানে। এমন রাগ হলো নিজের ওপর, খানিকটা স্টেশন মাস্টারের উপরেও। লোকটা কিনা আমায় অম্লান বদনে বলল যে রাত 1টার আগে কোনো গাড়ি নেই। বেশ দিব্যি গাড়ি আছে। পাশের এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, ও মশাই, বিদেশি লোক, না জেনে উঠে পড়েছি, গাড়িটা কোথায় যাবে? লোকটা একবার তাকিয়ে দেখলো আমার পানে, কিন্তু
জবাব দিল না। লোকটাকে কালা মনে হলো। অন্য পাশে ছিল এক পাতলুন পরা পার্সি। তাকেও জিজ্ঞেস করলাম একই প্রশ্ন। না, সেও জবাব দিল না। রেগে গেলাম রীতিমতো, স্টেশন মাস্টারের ওপর, এই সহযাত্রীগুলোর ওপর, বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর। এরা আমায় উজবুক বানিয়ে ছেড়েছে, গোল্লাই যাক সব। রেগে বাইরের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল হলো রাতটা বড় অন্ধকার ঠেকছে। চাঁদটা গেল কোথায়? সেই সন্ধেবেলায় দেখেছিলাম অত বড় সোনার থালার মতো ত্রয়োদশীর চাঁদ সারা পৃথিবীর আলোয় উজ্জ্বল করে তুলেছে। সে চাঁদ আবার গেল কোথায়? রাত তো মোটে 12টা। ত্রয়োদশীর চাঁদ তো এত তাড়াতাড়ি অস্ত যায় না। তবে কি মেঘে ঢেকে ফেলল? হঠাৎ আকাশের দিকে তাকালাম। ও তাই বলো, জমাট মেঘ সারা আকাশে, কালো, নিকষ কালো। ওই যা বিদ্যুৎ চমকালো যে! শুধু বিদ্যুৎ, কড়কড় করে তো বাজও ডেকে উঠল। আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গড়িয়ে গড়িয়ে ডাকতে লাগলো। কোথায় ছিল ঝড় আর কোথায় ছিল বৃষ্টি? 2 মিনিটের ভেতর প্রলয় দুর্যোগ শুরু হয়ে গেল। জানলা বন্ধ করে বসলাম সাবধানে। সহযাত্রীরা যেন ক্ষেপে উঠেছে ততক্ষণে, ডাক ছেড়ে কাঁদছে। এ ওর গলা জড়িয়ে ধরেছে, কপাল চাপড়াচ্ছে, যেন ভয় আর নৈরাশ্য। 2-1জনকে জিজ্ঞেস করলাম, কেয়া হুয়া, রোতা কাহে? তুফান বরখা কবি দেখা নেহি কা? কে কার কথা শোনে? আমার দিকে কানই দিল না কেউ। সমানে কাঁদতে থাকলো বাপ দাদার নাম করে। বিরক্ত হয়ে জানলা খুললাম। ঝড় বাদলের ঝাপটা বরং সহ্য হবে, এদের এ পাগলামি নয়। জানলা খুলে ফেললাম। সেই মুহূর্তে এলো একটা বিদ্যুতের চমক। চোখের পলকে যা দেখলাম তাতে বুকের রক্ত হিম হয়ে গেল আমার। নদীর ধারে এসে পড়েছি আমরা। আর ডাইনে ওই কংক্রিটের পুল, বায়ে ভাঙা কাঠের পুল। আমাদের ট্রেন কংক্রিটের পুলের দিকে না গিয়ে বায়ে মোড় খেয়ে তীর বেগে ছুটল কাঠের পুলের দিকে। আমি চেঁচিয়ে উঠলাম। গাড়ি ভর্তি 50টা লোকের ভয়ার্ত রোদনের ওপরেও আমি শুনতে পেলাম নিজের চিৎকার। হঠাৎ শুনলাম বিকট আওয়াজ, ঘড়াস ঘস, ঝপাস ঝপ। আমি দিকবিদিক জ্ঞান হারিয়ে খোলা জানলা দিয়ে লাফ দিলাম। গায়ের সমস্ত শক্তি একত্র করে লাফ দিলাম। কিসের ভেতর লাফ দিচ্ছি না দেখেই লাফ দিলাম। তারপর কি হলো জানি না। জ্ঞান যখন হলো তখন আমি নবীননগরের হাসপাতালে, আষ্টে পৃষ্ঠে ব্যান্ডেজ বাঁধা। শুনলাম সকালবেলায় কারা নাকি আমায় নদীর চড়ায় অজ্ঞান আর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশনে নিয়ে যায়। স্টেশন মাস্টার আমায় হাসপাতালে পাঠান। লোকটি ভালো। একদিন আমায় দেখতে এলেন হাসপাতালে। কথায় কথায় তার মুখেই শুনলাম সব। ওই ট্রেনটা আসলে ট্রেনই নয়, ট্রেনের ভূত। ওখানকার লোকে ওর নাম দিয়েছে নরক এক্সপ্রেস। 3 বছর আগের সেই মারাত্মক দুর্ঘটনায় যে ট্রেনটা নদীতে উল্টে পড়ে গিয়েছিল, সে এখনো রোজ রাতে একবার বুল্যান্স শহরের পাশ দিয়ে পুলের পানে ছোটে, আর রোজ রাতে একবার ঝাঁপ খায় নদীর জলে। আমার বরাত মন্দ যে সেই ট্রেনেই উঠে পড়েছিলাম। আবার আমার বরাত ভালো যে নরক এক্সপ্রেসেও আমাকে নরকে নিয়ে যেতে পারেনি। গল্প শেষ হলো। সুরমা চুপ, আমিও চুপ। হঠাৎ জয়ন্ত গা ঝাড়া দিয়ে উঠল। বললে, এবার তো বেরুতে হবে, নইলে গাড়ি পাবো না রে। আমি আবার বললাম, সত্যি এই জলঝড়ে যেতেই হবে? সে রাত্রে জল ঝড়ের চেয়ে বেশি ছিল ভাই। শুধু কি জলঝড়, চারিদিকে ছিল নরকের অধিবাসীরা। সামনে ছিল মৃত্যুর হাতছানি। সেখান থেকে যখন ফিরে এসেছি আর কিছুতে ভয় পাই না, আমি ঠিক পৌঁছে যাব। বেরিয়ে পড়ল জয়ন্ত। তার বর্ষাতি মোড়া সুদীর্ঘ দেহটা অচিরেই হারিয়ে গেল বর্ষার ঘন চিকের আড়ালে।